খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম বাম আছে, হুমায়ুন সেলিম সাক্ষাৎ নিয়ে প্যারোডিতে কটাক্ষ কুণালের। প্রাপ্য চাকরি ও সম্মান না পেলে লড়াই, মালদার রথবাড়িতে রাজন্না হালদারের হুঙ্কার। এসআইআর শুনানিতে কাজের চাপে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। 14 পুরুষের সব জিনিস ট্রাঙ্ক ভরে মাথায় করে হাজির এসআইআর শুনানি কেন্দ্রে 72 বছরের বৃদ্ধ। আমার সময়েও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি, ইউনূসকে দুষে নিজের ত্রুটিও কি মেনে নিলেন হাসিনা? কি যুক্তি? রাজ্যে শুরু সুপার চেকিং, একজন অবজারভারের তত্ত্বাবধানে নথি যাচাই করবেন 25 জন মাইক্রো অবজারভার। আসছি বিস্তারিত খবরে। 26-এর ভোটের আগে নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠকই এখন আলোচনার কেন্দ্রে। তবে কি আইএসএফ কংগ্রেসের হাত ছেড়ে স্রেফ হুমায়ুন কবিরের সঙ্গে জোট গড়ছেন লাল পার্টি? এসব নিয়ে হাজার প্রশ্নোত্তরের মাঝে সেলিম হুমায়ুনের এই সাক্ষাতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বাম শরিক মহলে। ফরওয়ার্ড ব্লক আরএসপির স্পষ্ট বক্তব্য, হুমায়ুনের সঙ্গে বামপন্থীদের আলোচনা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের আলোচনা অনুচিত। আর এই সাক্ষাৎ নিয়ে দুই বিরোধী দলকে খোঁচা দিয়ে নতুন প্যারোডি গান বাঁধলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ডুগডুগি বাজিয়ে তিনি গিয়েছেন আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম বাম আছে, দেখে যা নিজের চোখে, সেলিম দা কেমন নাচে। অতীতে বাম কংগ্রেস জোট নিয়ে শরিকদের কম আপত্তি ছিল না, তা সত্ত্বেও বড় দাদা সিপিএম এর সিদ্ধান্ত নিমরাজি হয়ে মেনে নিয়েছিলেন বামেদের অন্যান্য শরিক দলগুলি। ফরওয়ার্ড ব্লক অবশ্য নিজেদের শক্তিশালী গড়ে প্রার্থী দেওয়া নিয়ে এই দ্বন্দ্ব বহুদূর নিয়ে গিয়েছিল। আবারও সেলিম হুমায়ুন জোট বৈঠকে তারাই সবচেয়ে ক্ষুব্ধ। ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কারো সঙ্গে জোট নয়, এককভাবে সিপিএম এর সিদ্ধান্ত হবে না। আরএসপির ক্ষুব্ধ দলের রাজ্য সম্পাদক তপন হোরের প্রতিক্রিয়া, হুমায়ুনের সঙ্গে বামপন্থীদের আলোচনা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের আলোচনা অনুচিত, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেলিম হুমায়ুনের সাক্ষাৎ নিয়ে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কারো সঙ্গে জোট নয়, এককভাবে সিপিএম এর সিদ্ধান্ত হবে না। আরএসপির ক্ষুব্ধ দলের রাজ্য সম্পাদক তপন হোরের প্রতিক্রিয়া, হুমায়ুনের সঙ্গে বামপন্থীদের আলোচনা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের আলোচনা অনুচিত, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও এই সাক্ষাৎকে তেমন গুরুত্ব দিতে চাইছে না খোদ মোহাম্মদ সেলিম। মালদায় রাজন্না হালদার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছাত্র যুবদের অধিকার রক্ষার লড়াইয়ের ডাক দিয়ে মালদায় এলেন রাজন্না হালদার। এদিন মালদার রথবাড়িতে দাঁড়িয়ে তিনি একটি পথসভা করেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে, কারণ প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার, প্রাপ্য চাকুরি, বেঁচে থাকার অধিকার কোনোটাই রাজ্য সরকার দিচ্ছে না। তাই ছাত্র যুবদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অধিকার আদায় যাত্রায় সামিল হয়েছি। এই সরকারের বিরুদ্ধে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই প্রতিবাদ গড়ে তোলা হবে। 27শে জানুয়ারি রায়গঞ্জ থেকে অধিকার আদায় যাত্রা শুরু হয়ে শিলিগুড়ি, কার্শিয়াং হয়ে এদিন মালদায় এসে প্রতিবাদ জানানো হয়। আগামী দিনে রাজ্যের আরও অন্যান্য জায়গায় গিয়ে ছাত্র যুবদের নিয়ে অধিকার আদায় যাত্রার মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে। পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজন্না হালদার ছাড়াও শুভঙ্কর হালদার, অক্ষয় সাহানি, অন্যান্য চক্রবর্তী, তহিদুর রহমান, ঋত্বিকা বেলা সহ অন্যান্যরা। উত্তরবঙ্গের শিলিগুড়িতে আত্মঘাতী হয়েছেন বিএলও। শিলিগুড়ি 47 নম্বর বুথের বিএলও আত্মহত্যা করেছেন। কাজের চাপে আত্মঘাতী হয়েছেন। তার নাম শ্রবণ কুমার কাহার। তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, রিয়াংয়ের কাছে আত্মহত্যা করেছেন। মৃতদেহ তিস্তার জল থেকে পড়ে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের অভিযোগ, অত্যাধিক এসআইআরের শুনানির কাজের চাপে ওই বিএলও আত্মহত্যা করেছেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়াতে শুনানি আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও হারবাদ পোলবাতে শুনানি আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধুলিয়ান গোয়ালপুকুরেও শুনানি আতঙ্কে মৃত্যু হয়েছে।
ডোম জুড়ে শুনানি আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটছে। অন্যদিকে বুধবার এসআইআরের শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক বিডিও অফিসের কর্মী। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিসে। ওই বিডিও অফিসের আধিকারিকের নাম অমিয় রঞ্জন রায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানে চিকিৎসাধীন। জানা গেছে, অমিয় রঞ্জন রায় গঙ্গারামপুর বিডিও অফিসের কর্মী। বুধবার সকাল থেকে এসআইআরের শুনানির কাজ চলছিল। ওই বিডিও অফিসে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। বিডিও অফিসের আধিকারিকরা ভোটারদের শুনানির কাজ করছিলেন। অন্যান্য কর্মীদের সঙ্গে অমিয় রঞ্জন রায় সেই কাজে অংশগ্রহণ করেছিলেন। দুপুরে শুনানি চলাকালীন অমিয় রঞ্জন রায় হঠাৎ অসুস্থতা বোধ করেন। শারীরিকভাবে দুর্বল হয়ে তিনি কিছুটা অচৈতন্য মতো হয়ে পড়েন। এরপরে তাকে উদ্ধার করে সহকর্মীরা নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে শারীরিক পরীক্ষা করার পর তাকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ গঙ্গারামপুর ব্লক অফিসের শুনানির কাজ ব্যাহত হয়। পরে ওই আধিকারিক হাসপাতালে ভর্তি হয়ে তার সহকর্মীরা ফিরে এসে পুনরায় এসআইআর শুনানির কাজ শুরু করেন। এই প্রসঙ্গে গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার অভিযোগ করেন, যা কিছু ঘটনা ঘটছে তার জন্য নির্বাচন কমিশন দায়ী। জনগণের হয়রানি, পাশাপাশি এবার সরকারি আধিকারিকরা হয়রানির মধ্যে পড়ছেন। কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও ভোটারদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। সকাল থেকে ভিড় হচ্ছে বিভিন্ন শুনানি কেন্দ্র, আর সেখানে কাজের চাপে এবার সাধারণ ভোটারদের পাশাপাশি শুনানিতে অংশগ্রহণ করা সরকারি আধিকারিকরা অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর শুনানিতে নোটিশ পেয়ে বিশাল আকারের একটি ট্রাঙ্ক মাথায় নিয়ে হাজির ভোটার। পূর্বপুরুষের সমস্ত কাগজ নিয়ে এসআইআরের শুনানিতে হাজির হন 70-এর বেশি বয়সী শেখ জাফর আলী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ঘাটাল ব্লকের আজবনগর 2 গ্রাম পঞ্চায়েতের 127 নম্বর বুথের ভোটার শেখ জাফর আলী নামের বানানে গোলমাল থাকায় তাকে ডাকা হয় শুনানি কেন্দ্রে। 2002-এর ভোটার তালিকায় তার নাম রয়েছে জাফর আলী শেখ। এই শেখ আসলে নামের শুরুতে থাকার কথা, আর সেটা সংশোধনীর জন্যই তাকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। নোটিশ পেয়ে আস্ত একটি ট্রাঙ্ক মাথায় নিয়ে বিডিও অফিসে পৌঁছান 71 বছরের ওই বৃদ্ধ। শরীরের বিভিন্ন অংশে ঝোলানো ছিল একাধিক পরিচয়পত্র থেকে হিয়ারিং এর নোটিশ, সম্পত্তির দলিল ইত্যাদি। এত বড় ট্রাঙ্ক মাথায় নিয়ে তিনি কেন শুনানি কেন্দ্রে এসেছেন, এই প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি লেখাপড়া জানেন না, মূর্খ মানুষ, কোন নথি লাগবে তিনি বুঝতে পারছেন না। তাই তিনি পূর্বপুরুষদের যা ছিল, বাপ ঠাকুরদার সব দলিল দস্তাদ পেয়েছে, সব খুঁজে নিয়ে এসেছেন ট্রাঙ্ক ভর্তি করে। এরপর শুনানি কেন্দ্রে যা চাইবে তিনি সেই ট্রাঙ্ক খুলে দেবেন। নির্বাচনী আধিকারিকরা সেই নথির জমা খুঁজে নেবেন। এই প্রসঙ্গে অবশ্য বিএলও বা কমিশনের কোনো আধিকারিক মুখ খোলেননি। তবে অনেকে এই ঘটনা দেখে ঠাট্টা তামাশা করেছেন। এরপরই এক পুলিশ কর্মী এসে ওই ব্যক্তিকে ট্রাঙ্ক নিয়ে বিডিও অফিসের বাইরে যেতে বলেন। সেখান থেকে প্রয়োজনীয় নথি বের করতে সাহায্য করা হয় ওই বৃদ্ধকে। তবে শুধু ঘাটালের অজবনগরে নয়, এর আগেও বাবার কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির হতে দেখা গেছে অনেককে। দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছেছেন নাতি। ডায়মন্ড হাবড়ার 2 নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা শুনানিতে নাগরিকত্ব প্রমাণ করতে বাবার কবরের মাটি নিয়ে এসে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছিল। তবে 14 পুরুষের সব জিনিস নিয়ে ট্রাঙ্ক ভরে শুনানি কেন্দ্রে আসার ঘটনা ঘাটালেই প্রথম। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে শুনানি কেন্দ্রগুলিতে, যা কিনা খবরের শিরোনামে উঠে আসছে প্রতিনিয়ত। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার রয়েছে 12.7 কোটির বেশি মানুষের। তবে হাসিনার দল আওয়ামী লীগ এই ভোটে লড়ছে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে কিছু কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক হয়নি। সংবাদ সংস্থা এপিকে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। ইমেইলের মাধ্যমে এপির প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন হাসিনা। সেই সূত্রে নিজের শাসনকালের প্রসঙ্গ টেনে এনেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাধিকার রয়েছে 12.7 কোটির বেশি মানুষের। ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। রাস্তায় রাস্তায় মিছিল এবং জনসভা হচ্ছে।
তবে এই নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগ লড়ছে না, ওই দলের কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারই সমালোচনা করতে গিয়ে হাসিনা জানিয়েছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন বয়কট করার ধারা পরিবর্তন করতে না পারলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। তার কথায় জনসংখ্যার একটি নির্দিষ্ট অংশকে যখন রাজনৈতিক যোগদান থেকে বঞ্চিত করা হয় তখন ক্ষোভ বাড়ে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। বহিরাগতভাবে জন্ম নেওয়া সরকার কখনো বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের মানুষের অগ্রগতি চাইলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বয়কটের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। তার কথায়, আমার সরকারের আমলেও কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক ছিল না, কারণ কোনো রাজনৈতিক দল নির্বাচনের মতো গণতান্ত্রিক পদ্ধতিকে বয়কট করেছিল। এটা কোনো আদর্শ হতে পারে না, এই চক্র ভাঙতে হবে, নয়তো সমস্যার কোনো প্রতিকার নেই। হাসিনা মনে করেন, বাংলাদেশের একটি বৈধ সরকার প্রয়োজন যা জনগণের প্রকৃত সম্মতিতে দেশ চালাবে। সেটাই বাংলাদেশিদের ক্ষত সারানোর একমাত্র উপায় বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে ভোটে নিষিদ্ধ করে ইউনূসের সরকার আসলে লক্ষ লক্ষ ভোটারদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দাবি হাসিনার। তিনি বলেছেন, সুষ্ঠু অবাধ ভোট না হলে বাংলাদেশের অস্থিতিশীলতা ঘুচবে না। হাসিনার দলকে বাদ দেওয়া বাংলাদেশের নির্বাচন আদৌ গণতান্ত্রিক পদ্ধতি মেনে হচ্ছে কিনা প্রশ্ন তুলেছেন অনেকে। ইউনূসের দপ্তর থেকে এই প্রসঙ্গে এপিকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, কোনো হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলিকে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের নির্বাচন কমিশনের বক্তব্য, 500-র বেশি বিদেশি পর্যবেক্ষক 12ই ফেব্রুয়ারির ভোটে নজরদারি চালাবে। রাজ্যে শুরু সুপার চেকিং। একজন অবজারভারের তত্ত্বাবধানে নথি যাচাই করবেন 25 জন মাইক্রো অবজারভার। এসআইআর পর্ব ঘিরে রাজ্য জুড়ে নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে বাংলায় শুরু হয়ে গেল সুপার চেকিং প্রক্রিয়া। সিও দপ্তর সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা নিয়ম মেনে হচ্ছে, কোথাও বাড়তি বা কমিশনের অনুমোদিত নয় এমন কোনো নথি গ্রহণ করা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখতেই এই বিশেষ পর্যবেক্ষণ। এই সুপার চেকিং পর্বে প্রতিটি দলে থাকছেন একজন অবজারভার। তাঁর তত্ত্বাবধানে কাজ করবেন 25 জন করে মাইক্রো অবজারভার। তারা বিভিন্ন জেলায় গিয়ে শুনানির সময় জমা পড়া নথিগুলি পরীক্ষা করছেন। কমিশনের নির্ধারিত নথির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জমা দেওয়া কাগজপত্র আদৌ বৈধ কিনা। শুরুর দিনে কমিশনের নজরে এসেছে একাধিক অসঙ্গতি। জানা গেছে, কমিশনের নির্ধারিত তালিকার বাইরেও বহু নথি জমা পড়েছে। সুপার চেকিংয়ের মাধ্যমে এই সব নথি যাচাই করার পর যদি প্রমাণ হয় যে কেউ অনুমোদিত তালিকার বাইরে নথি জমা দিয়েছেন, তবে সংশ্লিষ্ট ভোটারকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে না। এসআইআর-এর কাজ নিয়ে কমিশনের অসন্তোষের ইঙ্গিত মিলেছে আরও একটি সিদ্ধান্ত। আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনার এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই দুই জেলার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় কমিশনের বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বাংলায় পৌঁছেছেন রোল ইনচার্জ সঞ্জয় কুমার। 3 দিন তিনি রাজ্যেই থাকবেন। এই সময় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরিদর্শনে যাবেন কমিশনের এই শীর্ষ আধিকারিকেরা। সরজমিনে ঘুরে দেখবেন এসআইআর এর কাজ বাস্তবে কিভাবে হচ্ছে। এদিকে শুনানির নথি আপলোড ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে নির্বাচন কমিশনের কাছে। কমিশন সূত্রে খবর, স্পেশাল অবজারভাররা ইচ্ছাকৃত ভুলের একাধিক উদাহরণ চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখে এই অনিয়মের সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্টে শুধু ভুলের কথা নয়, সেই সঙ্গে সংশ্লিষ্ট ইআরও ও এআরও দের নাম উল্লেখ করা হয়েছে। কী ধরনের অনিয়ম হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের ইআরওর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে, পর্যবেক্ষকদের নজরে এসেছে শুনানিতে উপস্থিত এক ভোটারের ক্ষেত্রে যাচাই করা নথি হিসেবে পাসপোর্টের উল্লেখ করা হলেও আপলোড করা হয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের ছবি, অথচ পাসপোর্টের কোনো ছবি আপলোড করা হয়নি। অভিযোগ, ওই ভোটারদের আলাদা করে ছবি তোলার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকদের দাবি, এই ধরনের ভুল নিছক অসাবধানতা নয়, তাদের মতে ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোড করা হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন ঘিরে কমিশনের নজরদারি যে আরও করা হচ্ছে তা স্পষ্ট। জানা গেছে, উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের ইআরওর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে, পর্যবেক্ষকদের নজর এসেছে শুনানিতে উপস্থিত এক ভোটারের ক্ষেত্রে যাচাই করা নথি হিসাবে পাসপোর্ট উল্লেখ করা হলেও আপলোড করা হয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের ছবি, অথচ পাসপোর্টের কোনো ছবি আপলোড করা হয়নি। অভিযোগ, ওই ভোটারের আলাদা করে ছবি তোলার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।